বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা আহমেদ সাঈদ, ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস ভাইস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং আপনাদের সঙ্গে আমার ইলেকশন নাইটে আমরা কথা বলেছি, ইলেকশনের আগের দিন, ইলেকশনের দিন সকালে কথা বলেছি, তারপরেও আমরা কথা বলেছি। জাস্ট আমি একটু শুনতে চাইবো সেই আলোচনায় না গিয়েও ডক্টর সিনহা সাঈদ, আপনাকে দিয়ে প্রথমে শুরু করতে চাই যে নতুন একটি সরকারও গঠিত হলো, মন্ত্রিসভা গঠিত হলো, তো কেমন হলো মন্ত্রিসভা? যদিও এই কয়েকদিন হয়ে গেছে, কিন্তু তারপরও যেহেতু আমরা ইলেকশন নিয়ে অনেক আলোচনা করেছি এবং এই নতুন সরকারটা আপনাদের দুজনের কাছ থেকে আমি একটু শুনতে চাই যে কেমন হলো। দেখুন, যদি এটি বলা হয় যে সরকারটা কেমন হলো, যেহেতু একটা সরকার হবে, নতুন নির্বাচনের সরকার গঠন করতে হবে, গতানুগতিক একটা সরকার হয়েছে। এখানে দেখার বিষয় হলো যে ফান্ডামেন্টালি যে ডিফারেন্সটা আমার কাছে মনে হয়েছে, যে প্রবীণদের ব্যাপারে একটা সিদ্ধান্ত তো হয়তো প্রধানমন্ত্রী আগেই ছিল, সেটা কার্যকর হয়েছে। এবার এমন সব ডিস্ট্রিক্ট থেকে এবার মন্ত্রিত্ব দেওয়া হয়েছে যেগুলি বর্ডার এরিয়াতে আসছে, এখানে আননোন কিছু আছে। এখানে এই দিক থেকে বলতে গেলে বলা যাবে যে জিওগ্রাফিক্যালি একটা কম্বিনেশন চেষ্টা করা হয়েছে। এখানে গুড সাইড বলা হচ্ছে যেসব অঞ্চল বঞ্চিত তাদের থেকে ঠিক আছে, বঞ্চিত, এটা বঞ্চিত এলাকাকে পুনর্বাসিত করা হয়েছে, ঠিক আছে, অথবা স্থান করে দেওয়া হয়েছে। এবং মন্ত্রিসভা যাকে যেখানে রাখা হয়েছে, এটু আপাত দৃশ্যে আমরা দেখতেছি কি হচ্ছে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যেটা, যে মন্ত্রিত্ব পাওয়ার মাত্র ৩-৪ দিনের মধ্যে মন্ত্রী সাহেবরা যেভাবে কথাবার্তা বলছেন, মনে হচ্ছে এক একটা মিনিস্ট্রি বিপ্লবের ঝড় বসাই দিচ্ছে এখানে। ঠিক না এটা? যে যেখানে বসে না, যে মন্ত্রী হন না কেন, আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে এখানে যে আপনি যদি বলেন যে সফট, যেমন ধরেন ভূমিমন্ত্রী সাইদুজ্জামান বললেন, উনি আগে ছিলেন প্রতিমন্ত্রী সাইফুজ্জামান, তো উনি বললেন আমি সচিব, অতিরিক্ত সচিব, উপসচিব সব কিছু সেট আপ করে ফেলেছি। আমি জানি না সেট আপটা কখন হলো। আমি যতটুকু জানি উনি এখন হাতি দিতে পারেননি। তো উনি যখন বললেন সেট আপ করে ফেলেছি, এবার আমি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম। তা পদক্ষেপটা ভালো, উচ্চারণটা ভালো, কিন্তু পদক্ষেপ নিয়ে বললেন সব জায়গায় সিসি ক্যামেরা যাবে এবং শব্দ ধরবে। এবার শুধু শব্দ শুনবে না, ছবি না, শব্দ দেখবে। এই ভূমি মন্ত্রণালয় নিয়ে কিন্তু আমরা অনেক কিছু দেখছি, বিভিন্ন সময় হয়েছে। এই যে এসি ল্যান্ড একটা পদ আছে এখানে, যেটা সম্ভবত এরশাদ সাহেবের আমলে সৃষ্টি করা হয়েছিল। তো এই এসি ল্যান্ডের যন্ত্রণা বাংলাদেশে আছে, থাকবে, সামনেও থাকবে। আমরাও দেখব যে ভূমি সংস্কার এই মন্ত্রণালয় কী করতে পারে। ভূমি বোর্ড এখানে আছে, ভূমি অ্যাপিল বোর্ড এখানে আছে, ভূমি সংস্কার আছে। সার্বিক মিলে যদি দেখতে পারি আমরা যে না, সত্যিকার অর্থেই তিনি একটা মন্ত্রণালয়ের মধ্যে একটা কিছু করতে পারছেন যেটা মানুষকে বেনিফিট দিচ্ছে, সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। আবার দেখছি শিক্ষা মন্ত্রণালয়ে যে শিক্ষামন্ত্রী বলতেছেন একরকম, আবার রেলমন্ত্রী বললেন, যোগাযোগ মন্ত্রী তো জেহাদি ঘোষণা করে দিলেন, রাস্তার আশেপাশে কিছুই থাকবে না। অবশ্য তিনি সবসময় এই কাজটা করছেন, দেন নেই। এবার বললেন 7 দিনের মধ্যে আমি সব কিছু পরিষ্কার চাই। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব, যেমন বলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন, যিনি রোহিঙ্গাদের সম্পর্কে সবসময় একরকম বলতেন, মন্ত্রিত্ব পাওয়ার পরে বললেন সমস্যাটা আছে, তবে সময় লাগবে। অর্থাৎ তিনি অত্যন্ত সুচতুরভাবে বললেন যে এই সমস্যার দায় দায়িত্বটা আমি নিচ্ছি, কিন্তু আমি জানি না এটা কোথায় যাবে। আমার কাছে মনে হচ্ছে ইটস এ কাইন্ড অফ এভেশন ফ্রম হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট হোয়েন হি ওয়াজ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউনাইটেড নেশনস। ভালো কথা, কিন্তু উনি যখন পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন তখন তো রোহিঙ্গা ইস্যু নিয়ে এইভাবে কথা বলার প্রয়োজন ছিল না। কিন্তু এখন তার কারণ ছিল না, উনি তো ওখান থেকে চলে এসেছেন কয়েক বছর হলো। কিন্তু সময়ের ব্যাপারটা কিন্তু এখানে না, কারণ আমাদের তখনও এই দফায় রোহিঙ্গারা প্রবেশ করেনি। কারণ তার ইমিডিয়েট পাস্ট যে ফরেন মিনিস্টার ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন, অনেক বড় বড় কথা বলেছিলেন, এই হচ্ছে সেই হচ্ছে, ডেলিগেশন আসতেছে, কালকাতা শুরু করতেছি, লিস্ট করা হলো। তাহলে উনি যখন বলেন সময় লাগবে, তা আমরা ধরে নেব সুদূর পরাহত। এটা আরও যে সুন্দর ঘটনা ঘটতেছে ওইদিকে, নতুনভাবে আসতেছে এখানে, বামারদের সাথে আবার মগদের সাথে যে সমস্যা দেখা দিয়েছে সেখানে, সেটাও সমস্যা। এখন বিভিন্ন কারণে মন্ত্রিসভায় যারা এসেছেন, তারা কিছু নবীন যারা এসেছেন, তাদের একটা চমকের চিন্তা, তারা মনে করতে পারে আমরা ফ্রেশ, আমরা কিছু কাজ করতে চাই। আরেকটা মন্ত্রী বললেন গুড গভর্নেন্সের কথা বলেছেন, সুশাসন। আমাদের সবাইকে মনে রাখতে হবে সুশাসন এমন একটি শব্দ, এটা অ্যাটমিক শব্দটা।
এটাকে ঠিক করতে হলে পুরা কাঠামোতে যে পরিবর্তন দরকার, একদিকে সংস্কার দরকার ব্যুরোক্রেসিতে, সংস্কার দরকার মন্ত্রিসভার ভিতরে সংস্কার প্রয়োজন আছে, সংস্কার কমিটমেন্টে, সততাতে, দুর্নীতি দমন কমিশন বা এগুলি যারা আছে বিভিন্ন সেক্টরে যারা আছে, এটা হলো একটা কনসার্টেড এফোর্ট, একক কোনো ব্যক্তির ব্যাপার না। কিন্তু এখন একটা মন্ত্রী ভালো হতে পারে, ধরেন সে সৎ, বলিষ্ঠ, কাজ করতে পারে, কিন্তু তার সাথে যে সহযোগী টিমটা আছে সেই টিম তো তার না, এটা নিয়োগ দিচ্ছে কেরায়, সংস্থার মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সে কাজটা করতেছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে। আবার তো উনি তখনই ভালো কাজ করতে পারবেন যদি দেখা যায় যে পোশাক তার যে সচিব এখানে আসেন। সচিবদের সম্পর্কে আমার একটা সুন্দর ধারণা আছে। দেখুন, এরশাদ সরকারের পতনের পরে কোনো একজন প্রভাবশালী মন্ত্রী তিনি কিছু পার্ট জোর দিয়েছিল বোধহয় কাউকে, ছোট্ট একটা কেস এসেনি, তাকে অভিযুক্ত করা হলো এবং তিনি তার হিয়ারিংয়ে বলতেছিলেন যে মাননীয়, তিনিও লয়ার, যে আমাকে কী জন্য এখানে ডেকেছেন আমি জানি না, তো আমাকে বলেছেন আমি দিয়েছি, রুলস অফ বিজনেস আমার কোনো ক্ষমতা আছে দেওয়ার, তা আমার সচিব কাকে ডাকেন যে আমি অন্যায় করার পরে সে আমাকে কেন বাধা দেয়? অর্থাৎ দেখা যাচ্ছে যে এইবার কিন্তু প্রক্রিয়াটা চেঞ্জ হয়েছে, রুলস অফ বিজনেস চেঞ্জ হয়েছে, কিন্তু সেখানে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার, হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্লাস সুপারভাইজারি ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু মন্ত্রীকে, অফিসিয়ালি দেওয়া হয়েছে। কিন্তু এখন দেখতে হবে যে প্রশাসনটা কীভাবে সাজাতে পারেন আপনি, আপনার সচিবকে, বড় সচিবকে, সচিব কতটুকু আপনাকে দায়িত্ব নিতে পারে। এটাও কিন্তু শোনা যাচ্ছে যে নতুন মন্ত্রিসভায় যে নতুনত্বের যে সমাহার গঠন হয়েছে এখানে কিন্তু আমলাতন্ত্র বেড়ে যেতে পারে, কারণ আমরার অভিজ্ঞ, তারা হয়তো যেভাবে সে বুঝতে পারে তারা। তো এই ক্ষেত্রে আমার জানি কেন মনে হচ্ছে যে ঢাক ঢোলটা একটু কম পিড়াই আমরা। প্রধানমন্ত্রীকে দেখতে হবে যে 1 বছর তারা কি করতে পারে, যদি তারা ভালো করতে পারে করতেও পারে, কিন্তু তাদের ভালোর সাথে কিন্তু ইচ্ছা আন্তরিকতা সব কথা নয়। কথায় মনে হচ্ছে একটা ভালো মন্ত্রী দিলে বোধহয় সব হয়ে যাবে, এই কনসেপ্টে বেরিয়ে আসতে হবে। কিন্তু একটা ভালো মন্ত্রীর সাথে কিন্তু প্রশাসনিক সেট আপ প্রয়োজন আছে, দুর্নীতি দমন কমিশনের কার্যকরিতা প্রয়োজন আছে, প্রমোশন, পোস্টিং, রিক্রুটমেন্টের প্রশ্ন আছে, কিন্তু এগুলো তারপরে বলতে পারেন সে কাজ বোঝে কিনা, দক্ষ কিনা, সে কি আপ টু ডেট কিনা সব কিছুর ব্যাপারে। এই সব কিছু মিলে যখন আমরা দেখব যে না এই মন্ত্রণালয় ভালো চলতে পারে, সেখানে ভালো মন্ত্রী এসেছে। এখন বলা হয় একটা মন্ত্রী, ধরেন একটা মন্ত্রী অনেস্ট, ফাইন্যান্সিয়াল অনেস্টি সব জিনিস, আপনি সৎ হতে পারেন, আপনি কি দক্ষ, আপনি কি ওই মাত্রা বুঝবেন কোথায় কি করতে হবে স্থানকাল পাত্রভেদে, এই সবগুলি মিলেই কিন্তু একটা প্রেক্ষাপট আসে। সেই দিক চিন্তা করতে গেলে আমি বলবো যে প্রধানমন্ত্রী নিউ কাউন্সিল অফ মিনিস্টার্সে যাদের এনেছেন তারা সাংগঠনিকভাবে রাজনীতির সাথে যুক্ত। এবং এখানে দেখেন আরেকটা কথা দেখলাম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সরকার দল চালাবে না দল সরকার চালাবে, উনি বলেছেন দল সরকার চালাবে। যদি তাই হয়, দল সরকার যদি চালায়, তাহলে এখানে আমাদের একটা প্রস্তাব আছে কিন্তু এখানে ওই প্রাসঙ্গিক ক্রমে, সেটা হলো তাহলে দলের সাথে সরকারের বিভাজনটা তৈরি করতে হবে আপনাদেরকে। দল যদি চালায় তাহলে দলের বক্তব্য সরকারে যাবে, কিন্তু মন্ত্রীটা পাওয়ারফুল হবে না। হয় পাওয়ারফুল কী হবে? সম্পাদক মণ্ডলী। আমরা দেখছি যে সম্পাদক মণ্ডলীর যারা সদস্য, যারা প্রেসিডেন্ট যারা আছেন, ম্যাক্সিমামই সম্পাদক মণ্ডলীর সদস্য তারা। তো দলের লোক যখন এখানে চলে আসছে মন্ত্রিসভায়, তাহলে কিন্তু দল আর সরকার এক হয়ে গেছে এখানে। এই বিভাজনটা যদি করতে পারেন ভালো হয়। আমিও তাকে রিকোয়েস্ট করব যে আপনি তো সাধারণ সম্পাদক, আপনি দেখেন আপনার আমলে আপনাকে তো সবাই বলে কি ফাটা ক্যাস্ট বলে, অনেক ব্যাপারে আপনি অনেক সুনাম অর্জন করেছেন, কিন্তু মাঝে মাঝে আবার আমরা একটু বিচলিত হয়ে যাই যখন দেখি মন্ত্রিসভার একজন বরিষ্ঠ সদস্য, আপনি এখন সিনিয়র মোস্ট হয়ে গেছেন, আপনি যখন বলেন আলোচনা হবে না, আবার যখন বলে আলোচনা হবে, আগেও দেখিস বলছে হবে না, যখন নির্বাচন আগে হলো এবারও বললেন হবে না, আবার হলো, আবার বলতেছেন আমরা দাওয়াত দেব, গ্রিটিংস। আমার মনে হয় সাধারণ সম্পাদক হিসেবে অনেকগুলো কথা থেকে আমার ব্যক্তিগতভাবে সে আমার খুব নিকটের লোক, জানি আমরা, আমি সেই জন্যে বলছি, আমি ওপেনলি কথা বলতেছি এই জন্য যে সাধারণ সম্পাদক হিসেবে অনেকগুলো বক্তব্য তাকে সহ্য করতে হবে, ধারণ করতে হবে, বলতে পারবেন না। যদি বলতে হয় আপনার আশেপাশে যুগ্ম মহাসচিব আছে, সাংগঠনিক, তাদেরকে তো বলান, সব কথা আপনি বলেন না, কারণ আপনি হচ্ছেন আলটিমেট হেড অফ দ্য অর্গানাইজেশন অ্যাজ সেক্রেটারি জেনারেল, সাধারণ সম্পাদক। সেই ক্ষেত্রে আপনার যে ইমেজ, অতীতের যে ইমেজ আপনার, সেই ইমেজটা আপনার খেয়াল রাখতে হবে। কিন্তু আপনি কিন্তু ওবায়দুল কাদের একদিন তৈরি হন নাই, কিন্তু এই ঐতিহ্যটা যদি আপনার কোনো কারণে ব্যাহত হয় আমরা কিন্তু মর্মাহত। জি, আসবো আবার আপনার কাছে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার দৃষ্টিতে মন্ত্রিসভা, নতুন সরকারের গত কয়েকদিনের কার্যক্রম,
নতুন সরকার বলতে মূলত নতুন মন্ত্রিসভা, অ্যাকচুয়ালি রিয়েলি নতুন মন্ত্রিসভা। আপনি দেখুন যে ৩৬ জন পুরানো মন্ত্রীকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারা পত্রিকার মাধ্যমে অনলাইনে জানতে পারছেন, তার আগে কিন্তু তারা জানেন নাই। এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিসভা একেবারে শপথের আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, সেটা কখনো হয়নি কি? এটা খুব যে শোভন একটা কাজ হয়েছে তাও না। না, আবার অশোভনই বা বলবেন কেন? না, আপনার যে ৩৬ জন মন্ত্রী তারা জানলই না যে তাদের জায়গায় অন্য লোক নেওয়া হচ্ছে। তাদেরকে জানানো যেত, 2 ঘন্টা আগেও জানানো যেত যে এটা করা হচ্ছে। যাই হোক, তারা ওটা জানতে পারেন নাই এবং অনেকে ক্ষুব্ধ হয়েছেন। প্রধানমন্ত্রীর স্বজনদের কাউকে মন্ত্রিসভার মানে নিকট, মানে কাছের দূরের কোনো স্বজনই মন্ত্রিসভায় নেই। না, এটা আপনি যে ধরুন, কারণ আমরা তো স্বজন প্রীতির অনেক অভিযোগ আমাদের রাজনীতিতে সমাজে, আবার এটা তো রিভার্স ডিসক্রিমিনেশনও হয়। আপনি দেখুন যে একবার সংসদ সদস্য হয়ে পূর্ণমন্ত্রী এবং ইম্পর্টেন্ট সংসদ সদস্য না হয়ে যদি টেকনোক্রেট কোটায় পূর্ণমন্ত্রী হওয়া যায়, তাহলে সংসদ সদস্য প্রথমবার হয়ে অসুবিধা। আবার 6 বার সংসদ সদস্য হয়েছেন, কিন্তু তাকে মন্ত্রী করা হয় নাই, প্রতিমন্ত্রীও করা হয় নাই। তো সুতরাং দেয়ার আর রিভার্স ডিসক্রিমিনেশন অলসো। আত্মীয় হলেই যে অটোমেটিক্যালি একজন যোগ্য আত্মীয়কে বাদ দিয়ে দিতে হবে। পদমর্যাদা দিয়ে হুইপ বানিয়েছে তো, হুইপ আর মন্ত্রী কিন্তু প্রতিমন্ত্রী স্ট্যাটাস ছিল তো এক নয়। কারণ এক না। একজন মন্ত্রী হিসেবে যে জনকল্যাণমূলক কাজ করতে পারেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, একজন হুইপ সে কাজটা করতে পারেন না। হুইপের কাজ হচ্ছে লেজিসলেটিভ ব্যাপার করা। তবে এই মন্ত্রিসভার সম্বন্ধে আমি একটা কমেন্ট করতে চাই। এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কামরাজ প্ল্যানটা একটু এক্সপ্লেইন করা দরকার। যে 1964 সালে নেহেরু, 1963 সালে নেহেরু মাদ্রাজের মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামরাজকে একটা পরিকল্পনা দিলেন যে সিনিয়র যারা মন্ত্রী আছে সেই মন্ত্রীদেরকে পার্টির কাজে নিয়োজিত করা দরকার, যাতে পার্টি রিজুভেনেটেড হয় এবং পার্টির সাথে জনগণের সম্পর্কটা অনেকটা শিথিল হয়ে গেছে। সুতরাং সিনিয়র মন্ত্রীদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। সেই হিসেবে লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে বিজু পট্টনায়ক, এই ধরনের বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী তারা ছেড়ে দিলেন, পোস্ট ছেড়ে দিয়ে ইয়াংরা আসলো। এবং এর ফলের যে জিনিসটা হলো যে পরে অ্যানালাইসিস করে সবাই এটা বুঝলো, এই কামরাজ প্ল্যানটা ছিল ইন্দিরা গান্ধীর পার্টি প্রধান হওয়ার একটা সুযোগ এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ। এইসব যদি জগজীবন রাম, বিজু পট্টনায়ক, করিম চাগলা, এরা যদি সবাই সে সময় মন্ত্রিসভায় থাকতেন, এবং নেহেরু তখন তো একটা হার্ট অ্যাটাকও হয়ে গেছে, নেহেরুর প্রয়াণের পরে এরা যদি থাকতেন, তাহলে হয়তো নেহেরু ডাইনেস্টি এস্টাবলিশড হতো না। সেই জন্যই ওটাকেই করা হয়েছে। বাংলাদেশে যদি আপনার পরিপ্রেক্ষিতে দেখেন, এটাও কিন্তু একটা কামরাজ প্ল্যান। এখন কোন সিনিয়র মন্ত্রী বলতে আছেন একেএম আকামা মোজাম্মেল হক, ওয়াহিদুল কাদের সাহেব আছেন, আরো 2-1 আছেন হাফ সিনিয়র। আহমদ মোস্তফা কামাল তাকে বলতে পারেন, হি ইজ 72 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, আরেকটা তথ্য প্রায় বলা হচ্ছে যে আমি ইয়াংদেরকে মন্ত্রিসভায় নিয়েছি, ইয়াং মন্ত্রিসভা। কিন্তু এই মন্ত্রিসভার অ্যাভারেজ এজ হচ্ছে 61 ইয়ার। ইয়াং এই সেন্সে যে 60 বছর, সেটা কিন্তু আমি নিয়েছি, মানে আপনি যেভাবে বলছেন, প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেন যে আমি ইয়াং নিয়েছি, উনি কিছু বলেন নিজেরাই বলা, অনেকে বলছেন যে, বা গণমাধ্যমে বলছে যে গণমাধ্যমের ভাষ্য যে 61 বছর বয়স এভারেজ এইজের মন্ত্রিসভা, তাকে ইয়াং বলা যায় না। তবে রাজনৈতিকভাবে তারা ইয়াং। অনেকেরই বয়স হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে দে আর ফার্স্ট টাইম এমপি কিংবা সেকেন্ড টাইম এমপি। সেই হিসেবে এই মন্ত্রিসভার অনেকেই অনভিজ্ঞ, তারা কোনোদিনই মন্ত্রী ছিলেন না। 24-25 জন কেউই মন্ত্রী ছিলেন না। সুতরাং 31 জন নতুন মন্ত্রী, 32 তারা কখনোই মন্ত্রী ছিলেন না, কিংবা এমন কোনো কথা জানাও যায় না যে তারা কোনো বড় কোনো অর্গানাইজেশনকে লিড করছে। সুতরাং এটা আমলা নির্ভর, সচিব নির্ভর একটা মন্ত্রিসভা হতে যাচ্ছে।
আর একটা জিনিস হলো যে এখানে একটা সিনিক্যাল কোশ্চেন আসে যে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছে। আসলেই বেশ কিছু উন্নয়ন হয়েছে, সারা ওয়ার্ল্ডেই উন্নয়ন হয়েছে, জোয়ার আসলে সব নৌকাই ভাসে। এখানে শুধু যে বাংলাদেশে উন্নয়ন হয়েছে তা না, তবে বাংলাদেশের যে উন্নয়ন তাকে আমরা অভিনন্দন জানাই। বাংলাদেশে বাঙালিদের জীবন সুখের হয়েছে আগের তুলনায়, সেটা ডেফিনেটলি এর জন্য সরকার ক্রেডিট নিতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী ক্রেডিট নিতে পারে, এ বিষয়ে কোনো এবং যেটা হয়েছে, যেটা ক্লেম করা হচ্ছে যে আমরা এত উন্নয়ন করেছি, যে উন্নয়নে মহাসড়কে হাঁটতেছি, কোন মন্ত্রিসভার উপর নির্ভর করে? এই যে মন্ত্রিসভাকে ফায়ার করে দেওয়া হলো, তাহলে এই মন্ত্রিসভা কি ব্যর্থ ছিল? যদি ব্যর্থই হয়ে থাকে, একটা ব্যর্থ মন্ত্রিসভা কিভাবে এই উন্নয়নের পথে নিয়ে গেল? সুতরাং এইখানে যে না, ব্যর্থতা ছাড়াও তো বাদ দেওয়া যায় যে নতুন ফ্রেশ আনলাম, ওনারা তো করেছেন একজনই, বা বহু বছর কেন করবেন? তাই বলে আপনি সবাইকে বাদ দিয়ে দেবেন? প্র্যাকটিক্যালি স্পিকিং, এখানে প্র্যাকটিক্যালি স্পিকিং মন্ত্রিসভা ডিসেমেন্টেড হয়ে গেছে। আগের পরিবর্তে নতুন একটা মন্ত্রিসভা হয়েছে। মানে আমার দেখে যেটা মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী হয়তো গ্রুপ ওয়াইজ বাদ করতে চেয়েছেন, যে মানে একই গ্রুপের বা একই সিন্ডিকেটের দুজনকে রাখলেন না, তাতে হয়তো সমস্যাটা বাড়তে পারে। সেই কারণে উনি যেভাবে ক্লাস্টার ধরে ধরে চিহ্নিত করেছেন, সেভাবে পুরো সেটটাই বাদ দিয়েছেন। মেবি আই এম রং। না, আমার কাছে তো মনে হয় যে একটা মন্ত্রী একটা কিন্তু মিনিস্ট্রি চালায়, তার আন্ডারে কিন্তু কয়েক হাজার স্টাফ থাকে। সুতরাং এইখানে এইরকম একটা ঢালাই প্ল্যান যে আমি গ্রুপ সব বাদ দিয়ে দেবো, এ ধরনের প্ল্যানটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। আমার কাছে এটা আবার দেখেন, যদি ওনার উপদেষ্টা পরিষদ, সেটি কিন্তু উনি পুরোটাই রেখেছেন। তথ্য উপদেষ্টার ব্যাপারটা আমরা এখনো জানি না, বাট না, তথ্য উপদেষ্টাও আছেন। না, তথ্য উপদেষ্টারা এখন পর্যন্ত বলতে গণমাধ্যম, ওই যে তথ্য যোগাযোগ সেটি আছে, বাট বিনিয়োগ বিষয়ে সালমান রহমানকে বিনিয়োগ বিষয়ে করা হয়েছে দেখলাম টিভিতে, একজন উপদেষ্টা বাড়লো বা সমানই রইল, সেটি আগেও ছিলেন। তবে উপদেষ্টাদের তো এক্সিকিউটিভ পাওয়ার নাই, তারা শুধুমাত্র অ্যাডভাইস দিতে পারেন, এর বাইরে আমার মনে হয় না সে একেবারে তাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার না থাকলেও তাদের অনেক প্রভাব আছে। পাওয়ার নাই কিন্তু প্রভাব আছে, তারা কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি প্রভাব। উপদেষ্টা মানেই তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মাইন্ডেড, এটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী উপদেষ্টা, তারা আগে যেভাবে সেভাবে আছে, এবং তাদের দক্ষতা যোগ্যতা, তাদের যে বয়স, না আমি বলছি যে তাদের অনেক প্রভাব, দেয়ার ইনফ্লুয়েন্সিয়াল, অনেক প্রভাব আছে, কিন্তু তারা এক্সিকিউটিভ পাওয়ার না, উপদেষ্টাদের পাবে না, কিন্তু উপদেষ্টারা ঠিকই আছে। কিন্তু মন্ত্রিসভাটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা র্যাডিক্যাল চেঞ্জ এসে গেছে, এবং আমার কাছে ওই কথাটাই ঘুরে ফিরে আসবে যে এটা বাংলাদেশের কামরাজ প্ল্যান। জি, ডক্টর সিনাই সাইদ, আমি একটু আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে যোগ করে আলোচনা করতে চাই এই মন্ত্রিসভার বিষয়টি। যে প্রধানমন্ত্রীর এই প্রশংসাটা অনেকেই করেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা, যে উনি একেবারেই দুই বৈরী সম্পর্কের দেশ ভারত এবং চীনের সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে পেরেছেন। কাউকে খুব বেশি সামনে উপরে জায়গা দেননি, কাউকে নিচে করেননি ইচ্ছে করে, মানে একটা সমানতালে। যদিও পশ্চিমের সঙ্গে সম্পর্কটা বর্তমান সরকারের আগের থেকেই খুব একটা ভালো ছিল বলে মনে হয় না, এই নির্বাচনের পরেও সেটি ভালো বলে মনে হয় না, কোনো নজির এখন পর্যন্ত সেরকম স্থাপিত হয়নি। কিন্তু অনেকে বলছেন, কোনো দুই একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর বা এই বিশ্লেষণ প্রচারিত হয়েছে যে এই মন্ত্রিসভা অনেক বেশি টিল্টেড টু চায়না, মানে ভারতীয় প্রভাব সেই অর্থে এই মন্ত্রিসভার মধ্যে দেখা যাচ্ছে না, যে ভারতের সঙ্গে যারা ঘনিষ্ঠ বা ভারত যাদেরকে কাছের মনে করে বা যাদের দ্বারা ভারত ইনফ্লুয়েন্স করতে পারে কোনো সিদ্ধান্ত, সেটি একেবারেই অনুপস্থিত বলে, মানে আপনি কতটা একমত? দেখেন, বিষয়টা অনেকটা কাকতালীয় হয়ে গেছে, অতটা চিন্তা করে সবকিছু করা হচ্ছে বলে মনে হয় না। চিন্তা ছাড়াই যে প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভার সংখ্যা দিয়ে যদি আমরা বলি, দেখেন ভালো কষাই কিন্তু একটি যথেষ্ট, 10 জন কষাই লাগে না। এখন ফান্ডামেন্টাল জায়গায় যে কথাটা বলছেন যে ভারত এবং চীনের ব্যাপারে বাংলাদেশের অবস্থানটা 90 দশকের পর থেকে, যখন দেখেন যুক্তরাষ্ট্র যখন এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যখন
মানে চায়নার সাথে ভারতের সাথে সে দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু প্রেক্ষাপটটা হচ্ছে চায়না ইন্ডিয়া, কারণ তাদের সাথে আমাদের সম্পর্কটা বেশি, একটা ইনভেস্টমেন্ট আসতেছে আর একটা ভূ রাজনীতি দুটোই কিন্তু। এই কারণে যুক্তরাষ্ট্র এখন সেভাবে আর আসতেছে না। আগে যেমন কিছু হলে বলতাম যে আমেরিকা কি বলে, দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডার, এবারও দেখলাম তাকে, আমি প্রথম দেখলাম ঘটা ঘরে এসে দেখা করতেছে, সেই চলে গেছে সেই বরিশাল পর্যন্ত। সে অ্যান্ড প্রোডাক্টটা কী দাঁড়ালো? কারণ আলটিমেটলি আমরা এই আগেও দেখেছি 2014 সালে যখন অ্যাম্বাসাডার ছিলেন তাকে কিন্তু তখন পঙ্কজ বলে দিয়েছিলেন প্লিজ ভিজিট ইন্ডিয়া, ভারত যে কথা বলেন, এবং তিনি গিয়েছিলেন, কিন্তু কাদের সাথে দেখা করেছিলেন? ভূ রাজনীতির এই ব্যাপারটা ভারতের এই যে দক্ষিণ এশিয়াতে তার যে প্রভাব বলাটা আসছে এখানে, এবং এখানে আমেরিকাও যে কিছু হাত দিতে পারছে না, আর দিলেও কিন্তু ভারতের সাথে তাকে ম্যাচ করতে হচ্ছে। এবং ভারত আমেরিকা ইসরায়েলের ত্রিপক্ষীয় চুক্তি, সেটাও মাথায় রাখতে হবে কিন্তু এখানে ভূ রাজনীতিতে। এখন চীনের সাথে, চীন বাংলাদেশের একদিনের না কিন্তু, মানে বিশেষ করে 75 পরে থেকে চীন বাংলাদেশ স্বীকৃতি দিল, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে সে এখানে আসছে। এবং ওভার দ্য পিরিয়ড বঙ্গবন্ধু মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অপোজিশন নেত্রী ছিলেন 1994, সে প্রথম ভিজিট করলেন অপনেতা হিসেবে চীনের কমিউনিস্ট দাওয়াতে সেখানে গেলেন। এবং তিনি এসে এয়ারপোর্টে কি বললেন, আমি একটা লেখা লিখেছিলাম ডেইলি স্টার তখন, যে চায়নার রোলকে বুঝতে হবে দক্ষিণ এশিয়ার প্রেক্ষা। সে বলে এয়ারপোর্টে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর ইমপ্রেশন অ্যাবাউট চায়না? শেখ হাসিনা উত্তর দিলেন চায়না ইজ এ বিগার রোল টু প্লে ইন সাউথ এশিয়া। অর্থাৎ তখনই তিনি ফিল করলেন যে দক্ষিণ এশিয়াতে চায়নার ভূমিকাটা অস্বীকার করা যায় না। যদিও 75 পূর্বে রাজনীতিতে চায়নার ভূমিকা ছিল একেবারে নাই, প্রেক্ষাপট ছিল, রাশিয়া ছিল, ভারত ছিল, কিন্তু উনি কিন্তু তখন থেকেই লক্ষ্য করার বিষয়, উনি কিন্তু চায়নাকে অস্বীকার করেনি। তার আশেপাশে যারা ছিলেন, যারা তারা বুদ্ধি দিয়েছিলেন যে তুমি যে কোনোভাবে হোক তুমি তোমার এই অবয়ব থেকে বেরিয়ে যাও, এবং তিনি চেষ্টা করলেন। এবং শুধু তাই নয়, দেখেন আপনি চাইনির কথা বলছেন, তো উনি কিন্তু ইউনেস্কোতে যেয়া ডক্টর হেনরি কিসিঞ্জার হাতে পুরস্কার নিলেন। কিন্তু এই কিসিঞ্জার সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু তার হাতে পুরস্কার নিয়ে আসছেন। কেন গেলেন তিনি? তিনি চাচ্ছিলেন আমি বলের বাইরে যেয়ে পশ্চিমকে বসতে চাই, ফারিসকে বসতে চাই, এবং সেই ক্ষেত্রে কিন্তু সে অত্যন্ত সফল, আমি বলবো এটা। এখন আসেন চীনের আজ পর্যন্ত যে ইনভেস্টমেন্ট এখানে আসছে, একসময় আমরা দেখতাম যে চীনের সামরিক ক্ষেত্রে তার অবদানটা সবচেয়ে বেশি ছিল। এখন চীন যখন 2টা সাবমেরিন দিল, কি প্রতিক্রিয়া হিসাব দেখেছেন সবাই আমরা। ভারত সাথে সাথে $500 মিলিয়ন চুক্তি, MOU চুক্তিটা কিন্তু চূড়ান্ত হয়নি, কিন্তু এখন বাংলাদেশে বলে আমার অস্ত্র নিতে হবে। এখন ব্যবসায়িকভাবে যদি চিন্তা করেন ভারতীয় অস্ত্র কতটুকু বাংলাদেশে প্রযোজ্য হবে, এটা আমাদের সামরিক ভ্যালুকেরা বলতে পারবেন, কিন্তু চীন কিন্তু দিয়ে আসতেছে এখানে। এখন চীনের এই যে বেসামরিক ক্ষেত্রে যে অবদানটা বা ইনভলভমেন্টটা এত ব্যাপক, তার কাছে টাকা আছে, ভারতের কাছে তো টাকা নেই। সামনে $100 মিলিয়ন দিতে গেলে কি করে দেখেন না, এই শর্ত সেই শর্ত। চীন তো শর্ত দেয়, কিন্তু সে কিন্তু কনজিউমার সাপ্লাইজ ক্রেডিট তার একটা আছে, সে যাচ্ছে। এখন চীনকে টানছেন কেন আপনি? শুধু আপনি টানছেন না, আমি বলবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1994 সাল থেকে চিন্তা করছেন চীনের সাথে সম্পর্ক ভালো হওয়া দরকার, ঐতিহাসিক কারণে এটা সিমেন্টেড হয়েছে কিন্তু। এবং এই সিমেন্টের একা করে নেই, কিন্তু প্রত্যেকটা সরকার কিন্তু এখানে অবদান আছে। উনি সেই সুযোগটা নিচ্ছেন মাত্র এখানে। ভারতের সাথে যে আওয়ামী লীগের সম্পর্কটা আসে, আমরা একসময় বলতাম বাংলাদেশ রাজনীতি বলা হতো ইন্ডোফোবিক বাংলাদেশ অ্যাট দ্য ম্যাস লেভেল, ইন্ডিয়া ফ্রেন্ডলি বাংলাদেশ অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল। দ্যাট ইজ রিয়ালিটি ইন বাংলাদেশ। সরকারে যেই বসতেন, সে জিয়াউর রহমান বলেন, এরশাদ সাহেব বলেন, খালেদা জিয়াকে বলেন, তারা কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক ভালো করার চেষ্টা করতো। এবং এটাও চেত জনগণের যে ইন্ডোফোবিক সেন্টিমেন্টটা, এটা আমি জায়গায় রাখবো। এই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজটা করলেন, উনি যে ওনার নৈতিকতা চেয়েছিল, উনি কিন্তু সেটাকে স্মৃত করার চেষ্টা করলেন। ইন্ডোফোবিক না, ইন্ডিয়া ফ্রেন্ডলি বাংলাদেশ এট দ্য ম্যাস লেভেল, জনগণের মধ্যেও কিন্তু ইন্ডিয়া ফ্রেন্ডলি সেন্টিমেন্টকে নিয়ে আসতো, উনি সেটাকে হ্যামার করলেন। তারপর দেখেন ভারতীয় ফরেন পলিসি ডিপ্লোমেসিতে দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের অ্যাপ্রোচে চেঞ্জ হলো। তাদের বিভিন্ন এক্সপার্ট এখানে আসলো, এবং তারা একসময় বলল আমরা একটা দলের সাথে করবো কেন, আমরা সব দলের সাথেই সম্পর্ক রাখবো। এই যে ডাইভার্সিফিকেশন অফ বায়োলেটারাল রিলেশনস, এবং তারা ট্র্যাক 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা ক্ষেত্রে তারা ডিপ্লোমেসি সচল করে দিল তারা। তারপরেও দেখা যাচ্ছে যে জনগণ কেন জানি সব কিছু যদি দিয়েও দেন, তারপরে কেন জানি পক্ষে আসে না, কেন আসে না? এই উত্তরের জন্য আরেকটা মতবাদ আছে কিন্তু, এটা হলো জিওগ্রাফি টেলস আস টু বি উইথ ইন্ডিয়া। জিওগ্রাফি আমাদের বলে, ভূগোল বলে ভারতের সাথে থাকো, হিস্ট্রি টেলস আস টু বি অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া। ইতিহাস বলে সাবধান তাকে চিনে নাও। এই যে সাবধান চিনে নাও,
এই যে ইন্ডোফোবিক বাংলাদেশের হচ্ছে এই দায়িত্ব কিন্তু আমাদের না, এটা ভারতের ডিপ্লোমেসির, এটা চাণক্য নীতির, বলতে পারেন ভারতের কর্মসূচি যারা পরিচালক তাদের। এটা কেন বাংলাদেশের জনগণ স্বেচ্ছায় বলে না আই লাভ ইউ, বলতে পারছে না আই লাইক ইউ? আপনি বলাচ্ছেন। একটা হলো বলা আর বলানো ভিন্ন জিনিস। কিন্তু এখানে কিন্তু ভারতীয় কূটনীতির বিরাট বিপর্যয় বাংলাদেশে, স্বীকার করুক বা না করুক, ভারত যতই বলুক, আমি একেবারে অন অথরিটি বলে দিতে পারি, বাংলাদেশের জনগণের মনে ভারত এখনো ঢুকতে পারে নাই, এবং সে ঢুকতে হলে তার উদারতা প্রয়োজন। ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু ভারতে সন্তুষ্ট নয়, কারণ তাহলে সে বলতো না যে এত কিছু দিয়েছে আপনাদেরকে, কেন বলে? তারাও বলে এত দিয়েছেন দাদা, কথা হয় কেন? এখানে আমাদেরকে বুঝতে হবে ভারত কোনোভাবেই বাংলাদেশের জনগণের স্বার্থের পরিপূরক হতে পারে, অনুকূলে যেতে পারে, এই জাতীয় দায়িত্ব নিয়ে এমন কোনো কাজ করছে না সে। জনগণ বলবে যে আপনি আমার রিয়েল বন্ধু ছিলেন, আপনি আমার যুদ্ধের সময় ছিলেন, যুদ্ধের পরে কি দাঁড়ালো? আপনি সে আসতে পারেননি, যে কারণে জনগণের বৃহৎ অংশটুকু আপনাকে গ্রহণ করতে পারেনি। এ দায়িত্ব কিন্তু প্রধান হাসিনা না, সে চেষ্টা করেছে একটা অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন করার জন্য, হয় নাই। মানে বিবাহ পূর্ব প্রেম পর্বে ভালো ছিলেন, বিয়ের পরে আরো বিয়ের পরে দেখা গেল না, বিয়ের পরে দেখা যাচ্ছে আরো বিয়ে করতে হবে। এই যে প্রসঙ্গটা এসে গেল, এইখানেই কিন্তু বলে চায়না কেন আসলো এখানে? চীন আসছে ভূ রাজনীতি আসতে পারে এখানে। চীনের যে বর্তমান ফরেন পলিসি, যেটা ওয়ান বেল্ট ওয়ান রোড, স্ট্রিং অফ পালস, এই যে তার বিরাট ব্যাপকতা, একদিকে তার রাশিয়া, একদিকে চীন, একদিকে আমেরিকা, এখন সে চলে গেছে সেই আপনি আফ্রিকাতে বিনিয়োগ কোথায় আছে এখন? সে কিন্তু বিশ্বশক্তি হয়নি এখনো, অন দ্য ওয়ে, গ্লোবাল পাওয়ার হয়ে যাবে সে। এবং তার প্রধান ফাইটটা কার সাথে? ভারতের সাথে। আসেন সাম্প্রতিককালে ঘটনা আমরা আরো দেখি যে কেন চীন ভারতের সঙ্গে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, ভারতের সাথে মার্কিন বেশি, যুক্তরাষ্ট্র ফার অ্যাওয়ে ফ্রম ফার অ্যাওয়ে, তার সাথে মেইন যুদ্ধটা তো ভারতের সঙ্গে। এখন আসেন এই যে মায়ানমার নিয়ে যে কথাগুলো, মায়ানমারের ব্যাপারে ভারত পক্ষে আসা তো আসে না, চীন কিন্তু বেমেনি করে নেই, স্ট্রেট সাইডেড উইথ মায়ানমার। কারণ চীন মায়ানমারের কাছে প্রমাণ করলো আমি বন্ধু আসি, থাকবো, আছে। চীন পাকিস্তানের সাথে আছে, বন্ধুত্বের কিন্তু ঘাটতি ঘটে নেই সেখানে, হেরফের হতে পারে। চীন কিন্তু দক্ষিণ এশিয়াতে প্রমাণ করে দিচ্ছে যে আমি যেখানে হাত বাড়াচ্ছি বন্ধুত্ব স্বীকার করতেছে, হচ্ছে। ভারত পারছে না কেন? এখন মায়ানমারকে নিয়ে বাংলাদেশের সমস্যা দেখেন, এখানে চীন হাত দিয়েছে, কিন্তু হাত দিয়ে সেটা কি করছে? স্মিত করে দিয়েছে সমাধান। এই সমস্ত কারণে, মায়ানমারের কারণে বলতে পারেন, বিনিয়োগের কারণে বলতে পারেন, নৈতিক সমর্থনের কারণে বলতে পারেন, সামরিক সরঞ্জাম বলতে পারেন, সবচেয়ে বড় কথা হলো পিপুল সেন্টিমেন্ট। এখনো যদি গণভোট দেন একটা, যে চীন কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, দেখেন গণভোট দেন, গণভোটে দেখবেন চীন না ভারত, সবাই 80% পর্যন্ত ভারত, চীন। কেন? এই গবেষণা ভারতকে করতে হবে, এই গবেষণা রকে করতে হবে, এই গবেষণা ভারতের কংগ্রেসকে, বিজেপিকে করতে হবে। কেন বাংলাদেশের এই অবস্থা হলো? আপনারা কিভাবে বলছেন যে সাকসেসফুল? নো, জনগণের সাথে আপনারা দাঁড়াইতে পারেন নাই, গণতান্ত্রিকভাবেও পারেন নাই, প্রশাসনিকভাবে পারেন নাই, রাজনীতিও পারেন নাই, আন্তর্জাতিক রাজনীতিতেও পারেন নাই। এই ব্যর্থতা দায় দায়িত্ব আপনাদের নিতেই হবে। আর বিশেষ করে আসেন, যদি নরেন্দ্র মোদীর কথাই বলেন, উনি ভারতে যে ঘটনা ঘটাচ্ছে এখানে, এই মুসলমানদের নিয়ে যে আইন পাশ করতেছে, ধর্মনিরপেক্ষতা গেল কোথায়? সিটিজেনস অ্যাক্ট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত। এই বঙ্গবন্ধু যখন গেল রেসকোর্স ক্যালকাটা যেয়ে বললো, মিস ইন্দিরা গান্ধী মঞ্চে সে বসে রয়েছিল, বললো আপনি মিসেস ইন্দিরা গান্ধী, আমি আপনাকে চিনি, আপনি মতিলাল নেহেরুর পুত্র, জওহরলাল নেহেরুর কন্যা, আমি আপনাকে অনুরোধ করি, ধর্মনিরপেক্ষতা মুখে বললে হবে না, বাস্তবে করেন। 1976 সালে ভারত সংবিধান গ্রহণ করলো। আই স্যালুট টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, এখানে ভূ রাজনৈতিক আলোচনা নিয়ে আমরা একটু কাছাকাছি চলে আসি। আবার সেই আমার প্রশ্ন ছিল যে এই মন্ত্রিসভার থেকেও সব মিলিয়ে এখন আলোচনাটা একটু অন্যদিকে চলে গেছে। তাই এখানে যেমন ধরুন যে বিএনপির কথাই বলি, বিএনপির সাথে ভারতের সম্পর্ক ভালো না, বহু চেষ্টা করেছে, হয় নাই। মানে বিএনপিকে ভারত বিশ্বাস করে না, তার একটা কারণ 10 ট্রাক অস্ত্র এবং তাদের রাষ্ট্রপতিকে এক ধরনের অবমাননা করার বিষয়, কিন্তু 10 ট্রাক অস্ত্র ওইটা তারা কখনোই আর ক্ষমার দৃষ্টিতে, এবং সেভেন সিস্টার্সের যারা, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল, কিন্তু ওই সময় 2001-এ যে সরকারটা আসছিল, বিএনপি সরকারটা, সেই সরকার আসার পেছনে কিন্তু ভারতের ছিল।
অবদান ছিল, ভূমিকা ছিল। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচণ্ডভাবে বহুবার বলেছেন যে আমি গ্যাস দেই নেই বলে আমি ক্ষমতায় আসতে পারিনি, এবং সেখানে কিছু কিছু পাবলিক গ্যাদারিং ও প্রধানমন্ত্রী বলেছেন, পাবলিক গ্যাদারিং বলছেন, এবং কিছু কিছু ইয়ে রয়েছে যে কিছু কিছু জায়গায় আপনার স্বতন্ত্র ক্যান্ডিডেট দ্বারা, বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়া করায় দেওয়া হয়েছিল, এবং বর্ডার দিয়ে যদি আপনি ইলেকশনের রেজাল্টটা দেখেন সেখানেও আপনি দেখবেন যে ছাপ রয়ে গেছে একটা সূক্ষ্ম হাতের, কারণ সেখানে আপনি মাত্র 0.84% ভোটের ডিফারেন্স ছিল বিএনপি আর আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগ 130টা সিট কম পেয়েছে এমনভাবে, অর্থাৎ সূক্ষ্ম একটা পলিটিক্যাল মানে একটা কৌশল খেলা হয়েছে এক। কিন্তু সেই বিশ্বাস বিএনপি ভারতের সাথে রাখতে পারেনি। এক। 2 নম্বর হলো ওই সময় 2001-এ তারা যখন ওই যে 96-এর পরে যখন তারা 2001-এর পরে যখন ক্ষমতায় আসলো, এইখানে তাইওয়ান সেন্টার বলে একটা সেন্টার করা হয়েছিল, এবং চাইনিজদের স্মৃতিশক্তি কিন্তু কঠিন স্মৃতিশক্তি, তারা 5000 বছরের পুরানোই। ওই যে তাইওয়ান প্রশ্নে কিন্তু চায়না কিন্তু কখনোই কাউকে ক্ষমা করে না। এইখানে বাংলাদেশে যখন বিএনপি সরকার তাইওয়ান সেন্টার খুলতে দিল, সেই যে তাদের ভিতরের একটা রিফট হয়ে গেছে, ওইটাকে কিন্তু আর তারা পূরণ করতে পারে নাই। এখন আসি আপনার আরেকটা প্রশ্ন, যেটা যে সরকার ইন্ডোফিলিক, মানে ভারত প্রেমিক, পাবলিক ইন্ডোফবিক, ভারত বিদ্বেষী, এটা তো ভারত চায়। ভারত চায় কেন? ভারত কখনোই চায় না যে বাংলাদেশের জনগণ এবং পশ্চিম বাংলার জনগণ, বাঙালি জনগণ তো চারিদিকে, ত্রিপুরা তো একটা ছোটোখাটো বাঙালি রাষ্ট্র, আপনি আসাম বলেন, মেঘালয় বলেন, পশ্চিম বাংলা বলেন, চারিদিকে, এবং ঝাড়খণ্ড এবং ইভেন কাশী, মিজোরাম, এখানে কিন্তু বেশ বাঙালি পপুলেশন আছে। 40 কোটি বাঙালি বলে টোটাল যে বাঙালি যে পপুলেশনটা, এই পপুলেশনটা যদি ইউনাইটেড হয়, এই রাজনৈতিক ব্যারিয়ারের বাইরে যেয়েও যদি এক ধরনের আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়, সেটা কিন্তু ভারতের অখণ্ডতার জন্য একটা বড় ধরনের হুমকি। এবং আপনি যদি লক্ষ্য করেন, যখন বাংলাদেশ স্বাধীন হলো, তারপরেই কিন্তু ভারতে আপনার ওই পাঞ্জাবে শিখদের যে খালিস্তান আন্দোলন শুরু হলো, তামিলদের আন্দোলন শুরু হলো, আসামের যে ব্যাপকভাবে আন্দোলন শুরু হলো, যে বাংলাদেশের মতো একটা প্রভিন্স যদি একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হয়ে টিকে থাকতে পারে, আমরা কেন পারবো না? তারপরেই কিন্তু বঙ্গবন্ধুর নির্দয়ভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। এবং এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটার উদ্গাতা কারা? যদিও বলা হয় খন্দকার জিয়াউর রহমানের আমলে খন্দকার আব্দুল হামিদ এটাকে শুরু করেছেন, কিন্তু আপনার রুট কিন্তু খোঁজা হয়নি যে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা একটা উদ্ভট একটা কনসেপ্ট দিয়ে বাঙালিদেরকে কিন্তু বিভ্রান্ত করে ফেলানো হলো। আমরা কি বাঙালি? এখনও কিন্তু বিভ্রান্তি। জাতীয়তা আমাদের বাঙালি, সিটিজেনশিপ বাংলাদেশি। অর্থাৎ আমার পাসপোর্টে কখনোই লেখা হবে না যে আমি বাঙালি, কখনোই লেখা হবে না, যেটা 75-এর 15 আগস্ট পর্যন্ত ছিল, যে পাসপোর্টে বাঙালি লেখা হয়তো। বাঙালি হিসেবেই কিন্তু এদের স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের মৃত্যু হবে বাংলাদেশি হিসেবে। এটাই ট্র্যাজেডি। এবং এটার পেছনে আমি মনে করি যে ভারত চায় না। যদি ভারত চাইতো, তাহলে বাংলাদেশের এই চ্যানেলগুলি কিন্তু পশ্চিম বাংলায়, আসামে, বিভিন্ন জায়গায় দেখানো যেত। এবং যদি সেখানে দেখানো হয় যে বাংলাদেশের একটা রাষ্ট্র আছে, সেখানে একটা পতাকা আছে, সেখানে আপনার ট্যাঙ্ক বাহিনী আছে, সেখানে বিমান বাহিনী আছে, একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের যে কনসেপ্ট, এই রাষ্ট্রের যে কল্পনা, এই কল্পনা যেন ভারতীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে সঞ্চারিত না হয়, সেজন্যই কিন্তু আপনার কোনো চ্যানেলই, কিন্তু বাংলাদেশের কোনো চ্যানেলই আপনি ভারতে দেখতে দেয় না। এটাই মেইন কারণ। সুতরাং এখানে আমরা আর কি করতে পারি? আপনি দেখুন যে প্রতিনিয়ত ভারতীয় বাংলাদেশ ভারত সীমান্তে আপনার সেই ফেলানি থেকে শুরু করে প্রায় কিন্তু লোকজনকে অনেকখানি কমে গেছে, কিন্তু হাত পা ভেঙে দেয়, মারা হয়,
তাদেরকে সেখানে কাঁটাতারের বেড়া করা হয়েছে। আপনার কাঁটাতারের বেড়া তো কাশ্মীরে করা হয়নি। আপনার কাঁটাতারের বেড়া তো আপনার রান অফ কাস দিয়ে সে পশ্চিম পাকিস্তানের সাথে, পাকিস্তান এখন তো আর পশ্চিম পাকিস্তান নয়, পাকিস্তানের সাথে কিন্তু ভারতের কয়টা বর্ডারে গোলাগুলি হয়, বাংলাদেশে মারা হয়। অর্থাৎ বাঙালিদের মধ্যে এই যে ফেলানি মারা গেছে বাংলাদেশি হিসেবে না, বাঙালি হিসেবে তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে এই দুই জনগোষ্ঠী, এপারের বাঙালি ওপারের বাঙালির ভিতরে এক ধরনের অবিশ্বাস্যতা, এক ধরনের বিরূপ মনোভাবের একটা থাকে। সুতরাং এই যে ইন্ডোফোবিক পাবলিক, যে ইন্ডোফোবিক ভারত বিদ্বেষী, এটার দোষ পাবলিকের উপরে আমি দেব না, এটা দোষ ভারতের উপরে আমি দেব। ভারত যদি বাঙালি, আমি তো সেই কথাই বলছি, আপনি যা বলছেন আই এগ্রি উইথ ইউ, আমি শুধু কিছু উদাহরণ অ্যাড করে দিলাম। আর একটা বিষয়ে আসি, একটু সংক্ষেপে বলি যে মন্ত্রিসভাকে প্রো চাইনিজ মন্ত্রিসভা বলা হচ্ছে। পাকিস্তান আমলেও আমরা দেখতাম যে শোয়েব ছিল প্রো পাকিস্তানি এবং ভুট্টো ছিল প্রো চাইনিজ, এবং দুজনকেই বাদ দিয়ে দেওয়া হলো আমেরিকান এবং চাইনিজ ইনফ্লুয়েন্সের ফলে পাকিস্তানে আইয়ুব খানের আমলের কাহিনী। আমরা সে ধরনের কাহিনী এখনো বোঝা যাচ্ছে না যে সব লোকজন মন্ত্রী হয়েছেন তাদের সাথে চায়নার কতটুকু সম্পর্ক কি, আমার ধারণা নাই। আমরা তো জানি একমাত্র প্রো চাইনিজ মন্ত্রী ছিলেন আপনার সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া। উনি চায়নার সাথে কি ধরনের, সেটা ওপেন। কিন্তু এই যে নতুন মন্ত্রিসভা যারা মন্ত্রী হয়েছেন এদের সাথে চায়নার কি সম্পর্ক, এরা কি চাইনিজ ভাবধারায় উজ্জীবিত কিনা, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু একটা আইডিয়া আমার আছে, আমরা এটাও জানি না, মানে এটাও দেখা যেতে পারে যে এরা কে ভারতে কবার গেছেন আর কবার চায়নায় গেছেন, আদৌ গেছেন কিনা, কেউ গেছেন কিনা এটাও জানি না। তবে চাইনিজ ইনভেস্টমেন্ট যেসব দেশে হয়েছে ব্যাপকভাবে, সেসব দেশের অর্থনৈতিক মেরুদণ্ড আপনি শেষ করে দেওয়া হয়েছে। যেমন পাকিস্তানে, আমি এই আলোচনাটা প্রবেশ করতে চাইছিলাম, সময় আমাদের খাতে যেটুকু আছে সেখানে, এবং সেই সঙ্গে একটু প্রশ্ন জুড়ে দিতে চাই। এই আলোচনাটা আপনি অংশ নেবেন যে পশ্চিমের সঙ্গে আসলে শেষ পর্যন্ত তাহলে কি, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এদের কাছ থেকে আমরা কি অনেকখানি দূরে সরে যাচ্ছি কিনা, বা আদৌ তাদের আমাদের প্রয়োজন আছে কিনা? যদি আমরা জানি সেখানেই আমাদের বড় বাজার, যদিও আমরা জানি তাদের ইনভেস্টমেন্টই আমাদের এখানে বেশি, তারপরও আমাদের অ্যাকচুয়ালি, আপনি যেখানে শেষ করেছিলাম যে চায়নার সাথে আমাদের তো একটা বিরাট ট্রেড গ্যাপ রয়ে গেছে। চায়না থেকে আমরা বলছেন যে তারা যেখানে ইনভেস্ট করে সেখানে খুব একটা না। আপনার দেখুন শ্রীলঙ্কার ইকোনমি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাদের একটা পোর্ট দিয়ে দিতে হয়েছে। পাকিস্তানি যে রাস্তা করছে, আপনার চৌবাহার কি পোর্ট টোট করছে, সেসব করার ফলে, চৌবাহার তো না, অন্য একটা পোর্ট করছে, এইসব পোর্ট টোট করার ফলে যে টাকা ইনভেস্টমেন্ট হয়েছে সেগুলির কোনো রিটার্ন ঠিক মতো আসে নাই। বাংলাদেশেও কিন্তু সেই দিকে যাচ্ছে, কারণ বাংলাদেশের যে চাইনিজ ইনভেস্টমেন্টের যে কয়েকটা কাজ শুরু হয়েছে সেগুলি কিন্তু শেষ হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হলো কি, শেষ হচ্ছে না। এবং যেসব পাওয়ার প্ল্যান্টগুলি চাইনিজদের করা হয়েছে সেগুলিও কিন্তু ঠিকমতো চলে না, অনেক ক্ষেত্রেই চলে না, অনেকগুলি ঠিকমতো চলে না। সুতরাং চাইনিজ ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে এত ব্যাপক চাইনিজ ইনভেস্টমেন্ট আমরা যে করছি এটার কি সাস্টেইনেবল হবে কিনা, এক। দুই নম্বর হলো যে আমেরিকান ইনভেস্টমেন্টও বাংলাদেশে আছে, এবং আমেরিকার সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক আছে। তারা যদি এই বাণিজ্যিক সম্পর্কটাকে কোনো রকমের বিরূপ কোনো ডিসিশন নেয়, অ্যাডভার্স কোনো ডিসিশন নেয়, সেটা আমাদের ইকোনমির উপরে কঠিনভাবে আঘাত হানতে পারে। কিন্তু আমরা যেটা দেখতেছি যে আমাদের সরকারের এবং আমাদের যারা নীতি নির্ধারক তাদের ভিতরে কেন যেন সেই 1965-এর যে একটা ভাব, যে জনসন মানে ভিয়েতনাম ওয়ারের সময় যেমন একটা অ্যান্টি আমেরিকান ভাব ছিল, সেই ভাব কিন্তু এখনও রয়ে গেছে। কিন্তু যারা নতুন জেনারেশন, যেসব ছেলেরা মেয়েরা নতুন জেনারেশন যারা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে
পত্রিকার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ওয়েস্টার্ন কান্ট্রিজ সম্বন্ধে জানতে পারছে এবং জি। অনেকেই পড়াশোনা করছে ওয়েস্টার্ন কান্ট্রিজে, তারা দেখছে যে না, আমেরিকা তো খারাপ দেশ না। যার রেজাল্ট হয়েছে কি, আপনি দেখুন এই যে মন্ত্রী সভা বলেন, এমপি বলেন, বড় বড় নেতা বলেন, এরা কিন্তু অনেকেই পশ্চিমে কানাডায়, তারপরে ইউএসএ, অস্ট্রেলিয়ায়, ইউকেতে এসব দেশে বাড়িঘর করেছেন। কেন? ভালোবাসেন বলে, এবং তাদের ছেলে মেয়েরা সেখানে নাগরিক। এবং অনেকেই বলে যে আমার ছেলে কানাডিয়ান সিটিজেন বলে আনন্দে ফেটে চৌচির হয়ে যান। অনেকে বলেন যে আমার ছেলে তো বাংলা বলতে পারে না, আমার মেয়ে বাংলা ঠিকমতো বুঝতে পারে না, এত আনন্দিত হন। যে কেন? কারণ কি, তারা পশ্চিমকে মনে প্রাণে ভালোবাসেন। আসবো আবার আপনার কাছে, ডক্টর সিনহা। আমি কয়েকটা বিষয়ে একটু হাত না দিলে হয় না। কিন্তু হাত দেন যতটুকু, সময়টা মাথায় রেখে। ব্রিটিশ পাসপোর্টে কিন্তু লেখা থাকে ব্রিটিশ সিটিজেন, ইউএস সিটিজেন। আমার মনে হয় ইংরেজ জাতি একটা, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, ইংরেজ জাতি একটা, আর ইংরেজ ভাষা জানে আরেকটা, আর দেশ আরেকটা। সেই ক্ষেত্রে বাংলাদেশি কথাটা কিন্তু সাবজেক্টও আছে। বাংলাদেশি কথাটা কিন্তু স্বাধীনতার পর থেকেই পাসপোর্টে লেখা হয়েছে বাংলাদেশি পাসপোর্ট না, বাঙালি বাঙালি বাংলাদেশি পরে আসলেন, পরে আসছে জিয়াউর রহমানের আমলে। ওইটা নিয়ে বিতর্ক আছে, এটা কেন করতে কি করতে হচ্ছে। দেখেন, এক কথায় কিন্তু এই টক শেষ করা যাবে না। যদি কালচারাল কথা বলা হয় তাহলে কিন্তু অনেক প্রসঙ্গ চলে আসবে এখানে। আমি সেদিকে যেতে চাচ্ছি না কিন্তু, কারণ ইতিমধ্যেই পশ্চিম বাংলা বলা হচ্ছে বাংলা। না, ওটা চেঞ্জ করছে, এলাও করে নাই, এলাও করে চেষ্টা করেছিলেন, উনি চেষ্টা করেছিলেন, বাংলা হয়নি। তো প্রশ্ন হলো যে অনেকগুলো বিষয় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এই বাংলাদেশের আশেপাশে যারা আছে, আপনি বলতেছিলেন এই সরকার একটা কাজ খুব ভালো করছে কিন্তু ফরেন পলিসিতে, টু ইন্ডিয়া পলিসি, ওয়ান উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আদার উইথ দ্য রিজনাল কান্ট্রি। এটা চালু করেছিলেন জিয়াউর রহমান কিন্তু, এই ভালো কনসেপ্ট। যখন ফারাক্কা নিয়ে আলোচনা হচ্ছে, যখন আঞ্চলিকতা উত্তর ভারতে আলোচনা হচ্ছে, মোদির সাথে কিন্তু কোনো না কোনো চিফ মিনিস্টার আসতেছে এখানে, এবং এই প্রধানমন্ত্রীর সাথে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে প্রত্যেকটা চিফ মিনিস্টার ভালো সম্পর্ক রেখেছে, অতীতে ছিল না কিন্তু এটা। কাজেই আমাদেরকে টিভি চ্যানেল দিচ্ছে না, এটা সত্য, আইজকাল দিতে হবে তাকে, আটকে রাখতে পারবেন না এটা কিন্তু। কদিন আপনি আটকে রাখবেন? কারণ এখানে একটা সুবিধা হলো কি, আমি ইতিমধ্যেই কিন্তু উত্তর ভারত আমার বাণিজ্য শুরু হয়ে গেছে, কিন্তু আটকে রাখতে পারবেন না আমাকে। এই যে 40 লক্ষ বাঙালি বলা হচ্ছে, এই 40 লক্ষ বাঙালি তো আছে এখানে, এটা নিয়েও কথা আছে কিন্তু, এটা নিয়ে বহুত প্ল্যান, বহুত প্রোগ্রাম, 40 কোটি, এটা নিয়েও কথা আছে কিন্তু। অনেকে আবার কিন্তু এটা নিয়ে স্বপ্ন দেখে, এই বামপন্থী আমাদের দেশে কিন্তু আছে, বলে তো লাভ নেই এটা। তো প্রশ্ন হচ্ছে যে এখানে ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, গোখলের কথায় আসে না কেন? কারণ এই দেশটাতে মেধা, দক্ষতা, যোগ্যতা এবং ঐতিহাসিক চরিত্র, এখানে সাহস, পুরো ভারতকে এক করে ফেলান, এক করে দেন না কেন, তারপরও এই দেশের যে মেজাজ, যে মানসিকতা, অ্যাটিটিউড, যে ফিলোসফি, কম্পেয়ার করা যাবে না। আপনি সাহস কোথায় দেখলেন? বলছি সাহস আছে কেন? না, আপনি সাহস নাই, 2-4 জন দিয়ে বিচার করতে পারবেন না, সাহস ওভারঅলভাবে আমরা কাওয়ার্ড। শুনেন, এই ওই সাহস ছিল বলে বঙ্গবন্ধু জন্ম হয়েছিল, বলে লাভ নেই। এই সাহসের সোহরাওয়ার্দী জন্ম হয়েছিল এখানে, সাহস থাকবে না কেন? সাহস আছে। প্রশ্ন হলো ক্ষেত্র বিশেষে পাত্রভেদে সাহসটা উঠানামা করে। এটা করে হলো কি, শুনেন, স্বাধীন দেশের সাহস পরের দেশে একরকম না। পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতেছেন, কেউ ধরবে না আপনাকে, এটা নিজের দেশ, তো কথা বলতে ধরবি তো, নিজের ঘর তো, হোম তো নিজের। তো বিভিন্ন কারণে এগুলো ঠিক আসে না। যে কথাটা বলতেছিলেন শেষে দিয়ে কোন প্রসঙ্গে আসলেন? না, আমরা তো একটা হচ্ছে ভারত, কিন্তু ফাইনাল কথা যেটি আমি তুলেছিলাম যে পশ্চিম থেকে আমরা দূরে সরে যাচ্ছি, পশ্চিম থেকে আসেন বা আদৌ আমাদের আনন্দের কথা হলেই যে দেখেন, এই ক্যাবিনেটে যারা তরুণ বলবেন, অনেকেই কিন্তু পশ্চিমের শিক্ষায় শিক্ষিত, একটা অংশ আসে গেছে, কিন্তু ব্যুরোক্রেসি তো কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে পশ্চিমী চেতনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেন পাচ্ছে এটা আমি দেখলাম সাম্প্রতিককালে, আপনার ওই সিভিল সার্ভেন্টদের ট্রেনিংয়ের জন্য হার্ভার্ডের সাথে চুক্তি করছে জনপ্রশাসন মন্ত্রী। কেন করছেন? আপনি ভারতের সাথেও করতেছেন, কিন্তু পশ্চিমামুখী চিন্তা ভাবনা কিন্তু ঢুকে গেছে, কিন্তু এখানে আসতেছে কিন্তু। এবং আমি বিশ্বাস করি সোশ্যাল মাধ্যম, লেখাপড়া যেভাবে আগাচ্ছে এখানে, ওয়েস্টার্ন থটকা মানে, শুনেন, একটা যে উদার চিন্তা, এখনও কিন্তু আমেরিকা মানব অধিকারের ক্ষেত্রে এখনও কিন্তু পরাকাশ নিদর্শন। সায়েন্স টেকনোলজি আমেরিকা, ওয়েস্ট অস্বীকার করবেন কীভাবে? কারণ যারা সত্য স্বীকার করতে হবে, এইখানে চীনকে আসতে বহু সময় লাগবে, ভারত আরও বেশি সময় লাগবে।
তো কাজে যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পশ্চিমা বিশ্বের চিন্তা ভাবনা সব তো খারাপ না, যেটা আমার জন্য উপযোগী আমি সেটা গ্রহণ করব, যেটা করব না, ভারতের সব কিছু আমার জন্য ভালো না, যেটা দরকার নেব। কিন্তু এইখানে বাংলাদেশে যে সেন্টিমেন্ট দাঁড়াচ্ছে, এখানে পশ্চিমাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, বহুমুখী ব্যবসা আছে, চলতেছে, বাধাগ্রস্ত নেই কিন্তু না, কিন্তু তাদের ইনভেস্টমেন্ট আমাদের মার্কেট পশ্চিমে সবই তো অন্যদের চাইতে বেশি বেশি। তো কাজে দেখা যাচ্ছে যে আমরা বক্তব্যে যে কথা কাগজ কলমে তো দেখা অন্যরকম চিত্র আসতেছে কিন্তু আর বাংলাদেশটা এমন একটা জায়গায় অবস্থান করতেছে, এটা একটা অদ্ভুত। আমি বলি এই দেশে প্রধানমন্ত্রী বা সরকার যে গঠন করবেন তিনি একটা প্লাস পয়েন্ট সবসময় থাকেন, কেন? কারণ তাকে এও টানে এও টানে, এই যে টানাটানি করতেছে এটা তো আনন্দ অনুরূপ একটা। এই যে টানাটানি ফরেন পলিসি দেখেন তো, টানাটানির মধ্যে আমি টিকে আছি, আমাকে চীনও টানে ভারতও টানে, আবার পাকিস্তানও দূরে থেকে আসো, মার্কিন যুক্তরাষ্ট্র আহ্বান জানাবি। সব কিছু মিলে যে বিষয়টা এখানে দাঁড়ায় সেটা হচ্ছে যে বাংলাদেশ তার নিজস্ব অস্তিত্বের কারণে, ডেভেলপমেন্ট প্রক্রিয়ার কারণে যদি ভবিষ্যতে ওয়েস্টের সাথে সম্পর্ক ভালো হবে, আমাদের একদিন ভালো হয়ে যাবে, কারণ এখন অনেকগুলো বাধা আমাদের সামনে আসে। আমাদেরকে যারা আগাতে দিচ্ছে না কারা সেটা তো আমরা জানি। একটা কথা খেয়াল রাখতে হবে, সম্রাট অশোককে বুদ্ধি দেওয়া হলো যে মহারাজ মহাসম্রাট এই অঞ্চলে একটা রাষ্ট্র আছে যেখানে গণতন্ত্র আছে, সভ্যতা আছে, শিক্ষা আছে, সব কিছু কৃষ্টি আছে, এটা তো ঠিক না, এবং সেটা খুব উন্নত দেশ, সুখ শান্তি বেশি। আপনার সাম্রাজ্যের ভিতরে কোনা থাকবে এত বড় সাহসকার? অশোক প্রথম বোঝে নাই, যখন বুঝলো অ্যাটাক করো, কলিঙ্গ যুদ্ধ। আমাদেরও মনে রাখতে হবে বাংলাদেশ দ্য ভাইব্রেন্ট, ইয়েস পলিটিক্যালি আমরা একটু পিছিয়ে আছি, সাস্টেনেবল ডেমোক্রেসি আসতেছে না বিভিন্ন কারণে, এটা আমাদের মানসিকতার জন্য আসতেছে না, অন্যের দোষ দেবো কেন আমরা? কিন্তু এই বাংলাদেশকে নিয়ে কিন্তু চিন্তিত ভারত বেশি, আপনাকে বুঝতে হবে কিন্তু এটা। কারণ এই দেশের মানুষকে তারা চিনে জানে, এবং আনপ্রেডিক্টেবল অল দ্য কেসেস। ভারত জানে যে এই বাংলাদেশে আমি কোনোদিন দখল করতে যাবো না, চিন্তাই করি না আমি, কারণ আমি এটাকে পুষতে পারবো না, বরঞ্চ সম্পর্ক ভালো রাখতে হবে। কারণ এখানে দেখেন চিন্তা চেতনার ক্ষেত্রে আসেন, আচার আচরণ আসেন, ইভেন ড্রেসও আসেন, লেখাপড়ায় আসেন, আমরা কোন দিকে পিছিয়ে নেই। কিন্তু অর্থনৈতিক একটা সাইড করলাম, জাতিগতভাবে বাংলাদেশের লোকদেরকে ভারত সমীহ করে, অতীতেও করছে, এখনও করতেছে, ভবিষ্যতেও করবে। প্রশ্ন আসতে পারে এটা কোন পর্যায়ে রাখতে পারি আমরা, ইট ডিপেন্ডস অন পলিটিক্যাল লিডারশিপ। ভারত আমাদের কিভাবে দেখবে তার চেয়ে বড় কথা হলো আমাদের সরকারগুলোকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে জাতিটাকে তুলে ধরবো। আপনি তুলে ধরবেন কিভাবে? আপনি যে ঘটনাটা করলেন 30 তারিখে 29 তারিখে রাত্রে, জাতি হিসেবে আমি তো মানে এই জাতির একজন মেম্বার হিসেবে আমি লজ্জিত যে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের যে পবিত্র ভোটাধিকার আপনি কেড়ে নিলেন, নিয়ে আপনি নির্লজ্জের মতো বলতেছেন যে দেশে গণতন্ত্র আছে, এই আছে, এটা আছে, সেটা আছে। যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বেআইনিভাবে, তার আইনের শাসন কখনোই প্রতিষ্ঠা করতে পারে না। আমি একটু আপনার সাথে না, আমি শেষ করে নেই, আমি এটা উত্তর আমার হাতে খুব বেশি সময় নেই, মানে এই বিষয় নিয়ে বিতর্ক করবারও সময় নেই। শুধুমাত্র এটুকুই বলি, টিআইবি একটা কথা বলছে যে বেআইনিভাবে আইন প্রণেতারা নির্বাচিত হয়েছেন। তো সুতরাং আমাদের যে গর্ব করার যে বিষয়টা, শুধু তো ইকোনমিক ডেভেলপমেন্টই মেইন কথা না, আপনার সেখানে মানবাধিকার, সেখানে নাগরিক অধিকার, সেখানে ভোটাধিকার, এই সবগুলি যদি আমরা এনশিওর না করতে পারি, আপনার যে পিসের যে একটা ইন্ডেক্স তৈরি করছে, সেখানে জিডিপি একটা কম্পোনেন্ট, আরও 6টা কম্পোনেন্ট হচ্ছে যে আপনার বাক স্বাধীনতা আছে কিনা, এই সবগুলিতে আমরা কিন্তু পিছিয়ে গেলাম। আপনার এই কথাগুলোর সাথে আমি দ্বিমত না করেও বলছি আপনাকে, অদ্ভুত ঘটনা কি জানেন? এত কিছুর পরও যা বললেন আপনি, এরপরেও চীন কিন্তু 1 ঘন্টা সময় নিচ্ছে অভিনন্দন জানাইতে, ভারত নিচ্ছে 2 ঘন্টা। এখন আসেন, আগে তো ভারত জানিয়েছে, ভারতের পরপরই সে আসছে, এবং সে কি করছে ভারত জানিয়েছে। পত্রিকা দেখেন, প্রথম আলো একটা লেখা লেখছে, মহিউদ্দিন সাহেব ক্রিস্টাল নৌকা আগে রেডি ছিল, বাণী আগে রেডি ছিল। তো প্রশ্ন হচ্ছে যাদেরকে নিয়ে বলা হচ্ছে এটা সেই বিশ্বই তো বলতেছে, সেই বিশ্ব কি বলতেছে? আমরা কিন্তু একটা জিনিস বিশ্বের উপরে খুব গুরুত্ব দেই। অভিনন্দন জানাই। এইবার আসেন, বলেন এই কথা বলতে হবে যে আমি বিশ্বর কাছে যাব না, আমি দেন দরবার করব না, আমি জানি কি হয়েছে। আমি কি জানি?
আমি জানি কি হয়েছে, একমত আপনার সাথে, সেটাই মেইন কথা। কিন্তু আপনি কি জানেন হয়েছে, আর উহারা কি বলিতেছে, কি করিতেছে, তাতে কিছুই আসা যায় না। কারণ কি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে সমর্ষণে এসে ওই মুস্তাকটা যেভাবে জড়ায় ধরে হাসতে হাসতে অভিনন্দন জানাইছে, এগুলি মানে এটা হচ্ছে কি তাদের অফিসিয়াল ব্যাপার, এগুলির সাথে কোনো খুব একটা কিছু আসে তারা যায় না। তাদের ইন্টারেস্ট দেখে, তাদের দিন শেষে তাদের এটি মূল ইন্টারেস্টের কথা। মধ্যে সবচেয়ে বড় কথা হলো প্রত্যেকটা সেটা। দেশ তার ইন্টারেস্ট আমি দেখে, বলছি, আমরা আমাদের আমি দিকে যাচ্ছি না, আমি শুধু- তার থেকে বড় শোনেন, কথা হলো কি, বাংলাদেশের জনগণ কি ভাবে। আমি আপনার সাথে বলিস, আমি শুধু আপনার সাথে দ্বিমত করি নাই তো, আমি শুধু একটা কথা বলি, দেখেন আমরা যারা দেশে বসবাস করি, আমরা যখন আমাদের জাতির স্বার্থ চিন্তা ভাবনা করি, আমাদের সেই স্বার্থের সাথে সুসংহত থাকাতে আমাদের দায়িত্ব। আমরা যখন কথায় কথায়, সরকার দুই দলে কিন্তু, সরকার পক্ষ বিরোধী পক্ষ সবাই কিন্তু বলে আমি যাই না, বা সবাই যায় কিন্তু, আর যায় বলে এতে বলা হচ্ছে এই কথাটা। আপনি নিজেও জানেন কেন কি হয়েছে, আমিও জানি। টিএবি যে কথা বলেছে, বামপন্থীরা কি বলেছে, হ্যাঁ। এরপর আমরা কি দেখতেছি, ডক্টর কামাল হোসেন কি বলছেন, আমি আবার সংলাপ করে আলোচনা করব, এটা নিয়ে নির্বাচন দেওয়ার জন্য বলবো। ভালো কথা, আপনি আলোচনা বসতে চাচ্ছেন, সরকারও বলছে জানাবো, এখন বলতেছে ওইভাবে যাব না, এইভাবে যাবো। মির্জা ফখরুল বললো জাতির কাছে ক্ষমা চান, ঠিক আছে। আমি যদি সত্য ধরে নেই, ফখরুলের সাথে একমত, যদি কালকে আওয়ামী লীগ বলে ক্ষমা চাইলাম, শেষ আর কি। তো কথাবার্তা শুনেন, একটা ঘটনা আমি তো একবারে আপনি বলতেছি, যারা নিয়ে নাচবেন, হ্যাঁ, নাচ শিখাইবেন, তারা জিজ্ঞেস করে নাচ শেখার প্রস্তুত আছে কিনা। সে নাচতে না জানলে ঢোলে বাজতে নাচবেন না। শোনেন, এইখানে কিন্তু একটা কোন দল জিতলো কোন দল হারলো সেটা কিন্তু মূল বিবেচ্য বিষয় না। মূল বিবেচ্য বিষয় হচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী, আওয়ামী লীগ সাপোর্টার, লক্ষ লক্ষ বিএনপি সাপোর্টার, লক্ষ লক্ষ ইন্ডিপেন্ডেন্ট লোকজন, তাদের যে ভোটাধিকারকে লুণ্ঠিত করা হলো, সেটা একটা বিরাট ব্যাপার। এবং এটা ভয়ের মাধ্যমে করা হয়েছে, ভয় ছড়ায় দেওয়া হয়েছে। এবং রোগ সংক্রামক, সুস্বাস্থ্য সংক্রামক না, ভয় সংক্রামক, সাহস সংক্রামক না। সুতরাং এই যে ভয়ের একটা কালচার, যে এই যে আপনি দেখুন যে বুদ্ধিজীবী সম্প্রদায়, সুশীল সম্প্রদায় এইরকম হঠাৎ করে বাক প্রতিবন্ধী হয়ে গেল, যে তাদের কোনো কমেন্টই নাই, তারা সব চুপচাপ হয়ে গেছে। তারা এখন ওয়েদার নিয়ে, আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে আমাদের বুদ্ধিজীবীরা আমাদের বুদ্ধিজীবীরা এখন বাক প্রতিবন্ধী কিছু বিশ্ব ইতিহাসের সবচেয়ে দুর্বল, মানে দুর্বল এবং বিবেচনার ক্ষেত্রে আরো দুর্বল, এবং আমাদের বুদ্ধিজীবীদের দিয়া কিছু হবে না। এই জন্য আহমদ সাহেব একটা বই লেগেছিল, যদি তাদের কথা শুনিয়া যদি বঙ্গবন্ধু শুনতো, দেশ স্বাধীন হইতো না। আর দেশ গড়তে হলে তাদের কথা বাদ দেন। বইটা এমনি লেখেনি কিন্তু, বুদ্ধিবৃত্তির চর্চা নাকি বইটার নাম। আমি এই জন্যই বললাম, দেখেন শেষ কথা বলি, এক বুদ্ধিজীবী বাসা চোর ঢুকছে, চোর রাতের গভীরে, তো চোর এসে চুরি করতেছে, সব নিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে বুদ্ধিজীবীর মিসেস ওয়াইফ দেখলেন সব নিয়ে যাচ্ছে, সে রাগ করে বললো, এই উঠো, ঘুমে ছোটো, কি হয়েছে? আরে ঘরে চোর ঢুকছে, সব নিয়ে গেল। তো উনি কি করছেন জানেন? উনি এই কাজ থেকে কথা বললেন, এটা খুব অন্যায়, এই বুদ্ধিজীবীদের কিচ্ছু হবে না। যেই বুদ্ধিজীবীরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল, উনি বলছেন যে এই বুদ্ধিজীবীরা তখন ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝেন না, বলেন এই যে আসেন না, যেই বুদ্ধিজীবীরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বুদ্ধিজীবী এখন নেই। আপনি আগে গড়েন, আমরা বুদ্ধিজীবী পুষি কেন এই বিশ্ববিদ্যালয়ে? আপনি এখন বুদ্ধিজীবী না, এগুলিতে ভালো কথা বলছেন, আমরা পুষি কেন? যখন বলেন পুষি কেন, এখন বুদ্ধিজীবী পোষা হয়, তাই থাকবে কেন? না, তাদেরকে বেতন দিচ্ছে, যা পোষা হয় না, যা পোষা হয় তা শৃঙ্খলিত, শৃঙ্খলিত। শোনেন, যা শৃঙ্খলিত তার কাছে স্বাধীনতা চাবেন না। ওই যে খাঁচার পাখি বলে মুক্ত পাখিকে, ওই অবস্থায় শোন আমাদের ইউনিভার্সিটির টিচাররা সবচেয়ে মুক্ত। তারা যে কোনো জায়গায় যায় যে কোনো কথা বলতে পারে, ইভেন তারা পলিটিক্যাল অফিসের জন্য কিন্তু একজনে আপনার কন্টেস্ট করছে। তারা কেন বলেন না? দুই চারজন বলেন, আমি বলি না, দুই চারজন বললাম, বাকিরা কেন বলেন? দেশ স্বাধীন হয়েছে বুদ্ধিজীবীর জন্য। এখন যদি বলেন বুদ্ধিজীবীদের কারণে আমরা দিন দিন পিছাচ্ছি।
দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 3টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com। ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে, অর্থাৎ অ্যাপেল ডিভাইস থাকলে, আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং ডক্টর সির আহমেদ সাঈদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। আমি জানি না আমার দুই অতিথি কোন গোত্রভুক্ত হবেন, কারণ ওনারা বলছেন যে দেশ আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার জন্য প্রধানত দায়ী বুদ্ধিজীবী সম্প্রদায়। যদিও আলোচনাটা আমরা রাজনীতিবিদদের নিয়ে শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওনাদের অভিযোগের তীরটা এসে ঠেকেছে একেবারেই ভীষণভাবে বুদ্ধিজীবীদের প্রতি। তবে বাংলাদেশের বুদ্ধিজীবী আসলে বলতে কনসেপচুয়ালি যা বোঝায় সেটি কতজন আছে, বুদ্ধিবৃত্তির চর্চা প্রকৃত অর্থে নিরপেক্ষভাবে, নির্মোহভাবে, নিজের সুবিধাদির কথা চিন্তা ছাড়া কতজন করেন সেটি ভাববার যথেষ্ট অবকাশ রয়েছে। এবং জ্ঞানের রাজ্যে আসলে কতজন বিচরণ করেন, প্রকৃত জ্ঞানীর রাজ্যে, সেটিও নিয়ে যথেষ্ট গবেষণার দাবি রাখে। এটি নিয়ে আলাদা একটা গবেষণা হওয়া উচিত। রাজনীতি নিয়ে অনেক নৈরাশ্যের কথাও আমার তো অতিথি বলেছেন। আমরা মন্ত্রিসভা কেমন হলো সেটি নিয়ে ওনারা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। এখানে আন্তর্জাতিক মহলের প্রভাব কী আছে সেটিও বিচার বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন। কিন্তু আসলে মন্ত্রিসভার পারফরমেন্স দেখবার জন্য আমাদের আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তাদের সম্পর্কে মন্তব্য করবার জন্যও আসলে আরও কয়েকটা মাস দেখতে হবে আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এই মন্ত্রিসভা। নির্বাচন নিয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, নানা রকমের আলোচনা আছে, নানান মহল থেকে পক্ষে বিপক্ষে নানান কথা আছে। সেটি আসলে ওই ওনাদের আলোচনার মধ্যে এসেছে, এক পক্ষ যদি প্রবল শক্তিবান হয়ে যায়, আরেক পক্ষ যদি সবার্থে শক্তিহীন হয়ে যায়, তাহলে আসলে এই প্রশ্ন তুলে আসলে তেমন কোনো কাজ হবে না। একটা সমান্তরাল শক্তি বা সমমানের না হলে কাছাকাছি মানের শক্তি যদি দুই পক্ষের মধ্যে না থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। তবে যারা দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, অন্য পক্ষকে তারা সুযোগ সুবিধা কতটা দেবেন, দেয়া উচিত কিনা সেগুলো নিয়ে আলোচনা হতেই পারে এবং আলোচনা হওয়া উচিত, যে সকলের জন্য একটা স্পেস দেয়া, প্রত্যেকের চিন্তার প্রকাশ ঘটানোর জন্য তার মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান করা, তার যে মানবিক অধিকার সেগুলোর নিশ্চয়তা বিধান করা, সেটি কিন্তু রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব, ক্ষমতাসীনদের দায়িত্ব। আমরা আশা করব যে সেটিও তারা করবেন। বিদেশিদের নিয়ে, তাদের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ নিয়ে নানা রকমের আলোচনা ওনারা বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন। আমি সে কথায় না যাই, তবে কথা ঠিক যে প্রত্যেকটি রাষ্ট্রই আসলে তার স্বার্থ শেষ পর্যন্ত দেখবে। যে জায়গাটাতে আমাদের যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে এবং আমাদের এই ঘাটতির একটা প্রধান কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সঙ্গে অধিকাংশ সময়ই আসলে জনগণের সেই অর্থে সম্পৃক্ততা বা সরাসরি যোগাযোগটা থাকে না। আপনার আমাদের দেশে অনেক উন্নয়ন হচ্ছে এবং এই উন্নয়ন নিয়ে নানা প্রশ্ন উঠছে এই কারণে যে এই উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে আমরা সাধারণ মানুষকে, জনগণকে সম্পৃক্ত করতে পারছি না। কাজেই জনগণের অংশগ্রহণ, জনগণের সম্পৃক্ততা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে অত্যন্ত জরুরি। অর্থাৎ মানুষ প্রতিটি ক্ষেত্রে তার প্রতিনিধি নির্বাচন করবে, তার নেতৃত্ব নির্বাচন করবে, সাধারণ মানুষের একটা ভয়েস থাকবে এবং সেটা ট্রান্সলেট হবে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সেটির একটা অনুপস্থিতি আমাদের সমাজে আছে। আমরা এগুলো বদলাতে চাই। নতুন সরকার যে প্রক্রিয়া, তাদের ক্ষমতা আরোহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন কেউ তুললেও তুলতে পারেন এবং সেটি থাকবার পরও তারা যদি সুশাসন নিশ্চিত করতে পারেন, তারা যদি জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন এবং আগামী দিনের নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়ার উন্নয়নে নিজেদের ভূমিকাটা রাখতে পারেন, তাহলে সেটিও একটা আশার জায়গা। আমরা আশা করব যে বিতর্ক দুপক্ষকে নিয়ে আছে, অভিযোগ দুপক্ষের বিরুদ্ধে আছে, দুপক্ষই আসলে নিজেকে শোধরাবার চেষ্টা করবেন এবং জনগণের কল্যাণে, বাংলাদেশের উন্নয়নে নিজেদের অবদান রাখবার চেষ্টা করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।